মানুষের মন বড় বিচিত্র জিনিস, অতল অপার রহস্যময় জিনিস। বিজ্ঞানীরা এর কম অংশই উদ্ধার করতে পেরেছেন এবং বেশিটাই এখনো পর্যন্ত অনাবিষ্কৃত আছে। মন এমন বিচিত্র পথে ঘোরাফেরা করে যে আমরা অনেকেই আমাদের নিজেদের মনেরও হদিশ খুঁজে পাই না। মন নিয়ে এর আগেও একটা এপিসোড আমার করা আছে, যদি পারেন মনে হয় তাহলে দেখে নেবেন একবার। এখন এই মনের যে একটা বিরাট অংশ হচ্ছে বিশ্বাস, এই বিশ্বাস নিয়ে কিছু কথা বলার আছে, যার ইংলিশে বিশ্বাসকে বলা হচ্ছে বিলিফ, এবং এর আরেকটা ইংলিশে শব্দ আছে ফেথ। এখন বিলিফের যে ধারণাটা বাংলায় যা অর্থ হয় সেটা হচ্ছে প্রত্যয় বা সত্য বা যথার্থ বলে ধারণা, নির্ভরতা, উপলব্ধি ইত্যাদি, এগুলো হচ্ছে বিশ্বাস। এবারে ফেথকেও আমরা বিশ্বাস বলেও জানি। এখন মজা হচ্ছে, বিশ্বাসের হিন্দিতে যদি আমরা অর্থ দেখি, অর্থাৎ বিলিফের হিন্দির হচ্ছে ধারণা, আর ফেথের হিন্দি হচ্ছে আস্থা। কিন্তু আমরা বাংলাতে ফেথ বা বিলিফকে বিশ্বাস বলে জানি। এখন বিশ্বাস অর্থাৎ ধারণা বা আস্থা বা বিলিফ আর ফেথের মধ্যে একটা কিন্তু সূক্ষ্ম তফাৎ আছে। তফাৎটা হলো এরকম, বিশ্বাসটা বিলিফ অর্থে যে বিশ্বাস, সেটা এমন একটা জিনিস যেটা মধ্যে অর্থাৎ যে ধারণার পেছনে যথাযথ কারণ, স্বাভাবিক সত্যনিষ্ঠ সাক্ষ্য প্রমাণাদি সহ যুগোপযোগী বিজ্ঞানসম্মত যুক্তিসম্মত ধারণা, অর্থাৎ লজিক্যাল, রেশনাল, ফুল অফ কমন সেন্স, বেসড অন সায়েন্টিফিক রিজনস, রিয়ালিটি, ইনভেস্টিগেটিভ, প্রপার এভিডেন্স, প্রপার উইটনেস অ্যান্ড সায়েন্টিফিক বেস। এইগুলো যখন থাকে যে কোনো ধারণার পেছনে, সেটা হয় বিশ্বাস। যেরকম আমি এখানে পৃথিবীতে বসেও আমি জানি যে মঙ্গল গ্রহ আছে বা আরো 8খানা গ্রহ আছে, একটা বামন গ্রহ আছে, মহাকাশ আছে, সেখানে আমি যাইনি। বা উত্তর মেরু আছে আমার পৃথিবীতে, দক্ষিণ মেরু আছে, মরুভূমি আছে, হয়তো আমার দেখা হয়নি, সাহারা মরুভূমি দেখিনি, কিন্তু প্রত্যেকটা জিনিস যে আছে তার পেছনে এই সমস্ত কারণগুলো আছে। অর্থাৎ আমি না গেলেও এটা সত্যি, এবং এটাকেই বলা হচ্ছে বিশ্বাস। অর্থাৎ যে কোনো কিছুর পেছনে এই সমস্ত রিজনগুলো যখন থাকে, এই কারণগুলো, তখন সেটা বিশ্বাস হয়। আর এরপরে যেটা আসে আস্থা, অর্থাৎ ফেথ। এটা তো গেল বিলিফের পার্ট। ফেথ বা আস্থা, যেটার পেছনে যে কারণগুলো বললাম, সেই কারণগুলোর অভাব হচ্ছে ফেথ বা আস্থার এক্সাম্পল, উদাহরণ। অর্থাৎ যার পেছনে যেই ধারণা হচ্ছে ইললজিক্যাল, ইরেশনাল, ল্যাক অফ কমন সেন্স, no scientific reasons and reality, no investigation, no proper evidence or no witness or scientific base, এইগুলো যখন থাকে না, অথচ আমরা একটা ধারণাকে মনে মনে পোষণ করি এবং সেটাকে বিশ্বাস করি, সেটা হচ্ছে আস্থা বা ফেথ। তার সবথেকে জলজান্ত উদাহরণ হচ্ছে অলৌকিক যে কোনো ঘটনায় আমাদের বিশ্বাস। যেরকম বেশ কিছু বছর আগে, অনেকেই জানে অনেকে জানেন না, যে গণেশ দুধ খেয়েছিল এবং সারা ভারতের মানুষ বিশ্বাস করেছিল যে গণেশ দুধ খেয়েছে এবং গণেশকে দুধ খাওয়ানো হয়েছিল। সেটা অনেকেই আজকে আমরা জানি। যারা অল্প বয়সী তারা হয়তো জানে না, শুনেছে এরকম একটা ঘটনা ঘটেছিল। এছাড়া এই যে অলৌকিক ব্যাপার বা জ্যোতিষ চর্চা, অর্থাৎ যেটা একটা অপবিজ্ঞান, যেটা আদৌ বিজ্ঞান নয়, জ্যোতির্বিজ্ঞান বলে একটা আছে, যেটা হচ্ছে অ্যাস্ট্রোনমি, কিন্তু অ্যাস্ট্রোলজি বলে কোনো বিজ্ঞান নেই, এবং সেটাকেই নানা রকম ভাবে গুলিয়ে দেওয়া হয় যে সেটা একটা বিজ্ঞান ভিত্তিক ব্যাপার। এই যে জ্যোতিষ শাস্ত্র, এটাকেও আমরা মানি, অর্থাৎ বিশ্বাস করি। অর্থাৎ এর পেছনেও কোনো রকম যুক্তি বুদ্ধি কিচ্ছু নেই, কিন্তু যেগুলো বলা হয় সেগুলো সবই অপব্যাখ্যা করে বলা হয় বা মানুষকে বোঝানো হয়। এবং সর্বোপরি সেটা হচ্ছে ঈশ্বর বিশ্বাস বা ভগবানে বিশ্বাস, অর্থাৎ একটা অতি প্রাকৃতিক শক্তি, তাতে বিশ্বাস, ভগবান এই সমস্ত সবকিছু সব সৃষ্টি করেছেন ইত্যাদি, যেগুলোর পেছনে কিন্তু কোনো বিজ্ঞানসম্মত কারণ নেই। এই যে কারণগুলো আমি বললাম, অর্থাৎ না তার পেছনে না তো আছে লজিক, না তো আছে রেশনাল কোনো লজিক আর কি, কোনো কমন সেন্স নেই, সায়েন্টিফিক রিজন নেই, রিয়ালিটি নেই, ইনভেস্টিগেশন নেই, প্রপার এভিডেন্স নেই। তো এই সমস্তগুলোর
ছাড়াই আমরা সেগুলো মেনে নিচ্ছি। এইটাই হচ্ছে ফেথ আর বিলিফের মধ্যে তফাৎ। অর্থাৎ বিশ্বাসের যে দুটো পার্ট, এই দুটো পার্ট হচ্ছে, একটা হচ্ছে, এবং যেরকম আমরা ধরুন আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যে আমরা বাড়িতে কোনো কাজের লোক রাখলে বা কোনো ড্রাইভার রাখলে বা কোনো পাহারাদার চৌকিদার যা নাইট গার্ড রাখলে আমরা সেই লোকটির পুঙ্খানুপুঙ্খ আমরা তাকে যাচাই করে নিই, তার থেকে নানা রকম ডেটা কালেকশন করি, সে কোথায় থাকে, কি বৃত্তান্ত, তার ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছু জেনে তবে তাকে কাজে বহাল করা হয়। অর্থাৎ এইভাবে তার একটা বিশ্বাসযোগ্য জায়গা তৈরি হয়, তখন তাকে আমরা বহাল করি। অথচ যে কথাগুলো বললাম, এই জ্যোতিষ বা এই অলৌকিক ঘটনা বা ঈশ্বর বিশ্বাসের জন্য কিন্তু আমরা এগুলো করি না। আমরা কোনো রকমেই যাচাই করি না যে এটা আদৌ সত্যি কি মিথ্যা, অথচ আমরা বিশ্বাস করে বসে থাকি। তা বিশ্বাস অর্থাৎ ইংলিশে বিলিফ বা ফেথের এই হচ্ছে তফাৎ, যেটা হিন্দিতে আস্থা বা ধারণা, কিন্তু বাংলায় দুটোরই একই অর্থ হয়। তা এরপরে মনের আরেকটা ব্যাপার বলছি, যেটা যেটা বললে এই যে ব্যাপারগুলো বললাম এটা আরো পরিষ্কার হবে যে মন কত রহস্যময় জিনিস এবং মনের আচরণ কত বিচিত্র, যার ফলে মানুষের মধ্যে বিচিত্র সমস্ত ধারণা তৈরি হয় এবং অদ্ভুত অদ্ভুত সেই ধারণাগুলো থেকে বিশ্বাস জন্ম নেয়। এবারে সেটা নিয়ে একটু কথা বলছি। মনের রহস্য নিয়ে বিজ্ঞানীরা তো নানা রকম ব্যাখ্যা দিয়েছেন, তার মধ্যে দু একটা নিয়ে আমরা একটু নাড়াচাড়া করব। যার মধ্যে একটা শব্দ আছে ইলিউশন। ইলিউশন হচ্ছে এমন একটা ব্যাপার, অর্থাৎ যে জিনিসটার এক্সিস্টেন্স আছে কিন্তু সেটা যা হওয়া উচিত, অর্থাৎ চোখ আমার যেটা বলছে যেটা হওয়া উচিত, কিন্তু ব্রেনের সঙ্গে সেটা একটু অসামঞ্জস হয়ে যায়। আমার ব্রেন বলছে একরকম, চোখ বলছে আরেক রকম, যার ফলে একটা ইলিউশন বা মায়া বা ভ্রম তৈরি হয়। যেরকম তার একটা হচ্ছে ধরুন মরীচিকা। মরীচিকা যেটা সেটা হচ্ছে ইলিউশনের একটা খুব বড় উদাহরণ। অর্থাৎ সেখানে যেটা থাকার কথা ব্রেন বলছে, চোখ অন্য কিছু বলছে, সেটা হচ্ছে মরীচিকা, যেটা মরুভূমিতে দেখা যায়, এমনকি কলকাতার রাস্তাতেও মরীচিকা দেখা যায় গরমকালে। এছাড়া হচ্ছে ম্যাজিশিয়ানরা যে ম্যাজিক দেখায় সেটাও কিন্তু ইলিউশনেরই আশ্রয় নেয়। অর্থাৎ আমার চোখের এবং ব্রেন ফাংশনের মধ্যে যে তফাৎটা, তার মধ্যে আমি একটা ধন্দে পড়ে যায়, আমার একটা ভ্রম তৈরি হয়। তখন আমার যে ম্যাজিকটা উনি যেটা দেখান সেটাকে আমার সত্যি বলে মনে হয়, অথচ এটা একদম পুরোপুরি বিজ্ঞানসম্মত। উনি যেভাবে যা দেখাচ্ছেন খেলাগুলো, তার একটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত কারণ আছে এবং তার ভিত্তিতেই সেই খেলাটা দেখাচ্ছে। মানুষকে কেটে দুভাগ করে দিচ্ছে, সেই মানুষ আবার বেঁচে উঠছে, এটা আমার চোখের সামনে একটা মায়া, একটা ভ্রম তৈরি করে সে দেখাচ্ছে। এটা হচ্ছে ইলিউশনের একটা বিরাট একটা এক্সাম্পল। হ্যাঁ, তো এইরকম এই ইলিউশন একটা যেরকম ব্যাপার, আরেকটা হচ্ছে ডিলিউশন। এই ডিলিউশনটা কি? ডিলিউশন হচ্ছে এমনই একটা ব্যাপার যেটা আমি বিশ্বাস করি কিন্তু আসলে প্রকৃতপক্ষে সেটার অস্তিত্ব নেই, কিন্তু আমি বিশ্বাস করে বসে আছি। এটা হচ্ছে ইলিউশন আর ডিলিউশনের তফাৎ। অর্থাৎ ইলিউশন সেটা যেটার অস্তিত্ব আছে কিন্তু আমার চিন্তা ভাবনা ভুলের জন্য আমি অন্যরকম ভাবে দেখছি। হ্যাঁ, আর ডিলিউশন অর্থাৎ যার অস্তিত্ব নেই কিন্তু আমি সেটাকে বিশ্বাস করছি, সেটাকে বলা হচ্ছে ডিলিউশন। আরেকটা শব্দ আছে ইলিউশন ডিলিউশন ছাড়া, সেটা হচ্ছে হ্যালুসিনেশন। অর্থাৎ অলীক বা কল্পিত দৃশ্য বা কোনো কিছু ঘটনা যেটা অলীক বা কল্পিত। কারণ হ্যালুসিনেশন আর ডিলিউশন এই দুটো একই জিনিস। বলা হচ্ছে এরকম ভাবে, hallucinations and delusions are similar in that they are both false but seem very real to the person experiencing them. অর্থাৎ এই দুটো জিনিসই, হ্যালুসিনেশন বা ডিলিউশন একই, অর্থাৎ দুটোই ফলস ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা, যেটা কোনো কিছু রিয়েলিটি ছাড়াই মানুষের মধ্যে যে ধারণাটা তৈরি হয়। হ্যালুসিনেশন ইনভলভস দ্য সেন্সেস অ্যান্ড ফিলস রিয়েল বাট ইজ নট। হ্যালুসিনেশন এমন একটা সেন্স বা একটা ইনভলভমেন্ট তৈরি করে, আসলে সেই ফিলিংটা তৈরি করে কিন্তু আসলে যেটা নেই। আর ডিলিউশন ইজ আ ফলস বিলিফ that persists in spite of evidence. ডিলিউশন হচ্ছে এমন একটা ধারণা যার কোনো এভিডেন্স বা সাক্ষ্য প্রমাণাদি কোনো কিছু নেই, অথচ সেই ধারণাটা আমরা পোষণ করি। তাই এই হচ্ছে ডিলিউশন, ইলিউশন, হ্যালুসিনেশন। এখন হ্যালুসিনেশন কয়েক রকমের হ্যালুসিনেশন আছে, সেগুলো কি কি? এই হ্যালুসিনেশনগুলো হলো
অডিটরি হ্যালুসিনেশন, ভিজুয়াল হ্যালুসিনেশন, অলফ্যাক্টরি হ্যালুসিনেশন, ট্যাকটাইল হ্যালুসিনেশন, এই ধরনের হ্যালুসিনেশন হয়। তাই হ্যালুসিনেশন অর্থাৎ প্রথমে অডিটরি হ্যালুসিনেশন, সেটা হচ্ছে কোনো কিছু ভুল কিছু শোনা, সেটাকে বলা হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন। অর্থাৎ আমি এমন কোনো আওয়াজ শুনলাম বা কথা শুনলাম যেটা আদৌ হয়নি, সেটা কিন্তু অডিটরি হ্যালুসিনেশন। যেরকম আমার কোনো প্রিয়জন মারা গেছে, হঠাৎ যেন মনে হলো যে সে কথা বলে উঠলো বা তার ডাক শুনতে পেলাম, এটা হচ্ছে অডিটরি হ্যালুসিনেশনের একটা হচ্ছে উদাহরণ। একইভাবে ভিজুয়াল হ্যালুসিনেশনও তাই। অর্থাৎ কোনো পরিচিত ওরকম কেউ মারা গেছে কিন্তু তাকে হঠাৎ আমি দেখতে পেলাম, বা আমি কারোর জন্য হয়তো কোথাও প্রতীক্ষা করছি, খুব ওয়েট করছি যে সে আসবে, দূর থেকে মনে হলো আরে সে আসছে, কিন্তু দেখা গেল না, আমার একটু চোখে দেখার ভুল হলো, সে আসছে না। এইগুলো হচ্ছে ভিজুয়াল হ্যালুসিনেশন, এইভাবে দেখা। এবং এরপরে আসছে একটা যেটা হচ্ছে অলফ্যাক্টরি হ্যালুসিনেশন, অর্থাৎ গন্ধ পাওয়া। যে গন্ধ নেই, অর্থাৎ নানা রকম ভালো গন্ধ হতে পারে, খারাপ গন্ধ হতে পারে, আমি পাচ্ছি কিন্তু আদৌ সেই গন্ধের উপস্থিতি নেই। এরপর হচ্ছে ট্যাকটাইল হ্যালুসিনেশন, অর্থাৎ গায়ের উপর দিয়ে যেন কোনো পোকামাকড় বেয়ে চলেছে কিন্তু আদৌ তা নয়, এটাকে বলা হচ্ছে ট্যাকটাইল হ্যালুসিনেশন। এইগুলো আপনারা যে কোনো মনোবিদের কাছে গেলে আপনারা এই ধরনের সমস্ত পেশেন্ট সম্বন্ধে সব অদ্ভুত অদ্ভুত আপনারা ব্যাপারগুলো জানতে পারবেন। তো এই যে সমস্যাগুলো, এটা কার হয়? এটা হয় সিজোফ্রেনিক ডিজিজ যাদের আছে, অর্থাৎ যারা সিজোফ্রেনিয়ার পেশেন্ট, তাদের হয় এই সমস্ত সমস্যাগুলো। সিজোফ্রেনিক পেশেন্ট বা যার সিজোফ্রেনিয়া হয়েছে, সে তার মানসিক অবস্থাটা এরকম হয় যে যাতে তার চিন্তা অনুভূতির সঙ্গে কাজের সমন্বয়ের একটা অভাব দেখা যায়, এটাই হচ্ছে সিজোফ্রেনিয়া। তা এই যে সিজোফ্রেনিক পেশেন্টদেরই ওই হ্যালুসিনেশনগুলো হয়, যে হ্যালুসিনেশনগুলোর কথা বললাম। এবং সমস্ত, বিশেষ করে আমি কেন এই কথাগুলো বলছি, যাদের অনেক রকম অলৌকিক সমস্ত এক্সপিরিয়েন্স তৈরি হয়, কারোর দেবতায় ভর হয়, কারোর ভূতে ভর হয়, বা কেউ সরাসরি দেবতার সঙ্গে কথা বলেন, তাকে খাওয়ান, তার কথা শুনতে পান বা তার আওয়াজ শুনতে পান, তার নানা রকম সুবাস পান, এই যে ব্যাপারগুলো, এগুলো আসলে সিজোফ্রেনিক পেশেন্টের লক্ষণ। আগেকার দিনে যেটা হতো এগুলোর ব্যাখ্যা ছিল না বলে তখন অন্য রকম ধারণা তৈরি হতো, অর্থাৎ মনে হতো যেন সেই কথাগুলো সে সত্যিই বলছে, কিন্তু আসলে সে সিজোফ্রেনিক পেশেন্ট, যার জন্য তার এই ধরনের সমস্ত ধারণাগুলো তৈরি হচ্ছে, সেগুলোই আমরা দেখতে পাচ্ছি। আজকের দিনে এটা পরিষ্কার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা রয়েছে যে সিজোফ্রেনিক পেশেন্টদের কত রকম অদ্ভুত আচরণ দেখা যায়। এখন এই যে সিজোফ্রেনিক পেশেন্টদের কথা বললাম, অর্থাৎ যাদের সিজোফ্রেনিয়া হয় তারা হচ্ছে সিজোফ্রেনিক পেশেন্ট। তা এটা কাদের হয়? এটা হয় সাধারণত যা একটা সাংঘাতিক মানসিক আঘাত থেকে হতে পারে, আরেকটা হয় মানে এটা তো একরকম মানসিক বৈকল্য। তাই এটা আরেকটা হয় যে একটা কোনো বিশেষ বিষয় নিয়ে যদি কন্টিনিউয়াসলি ভাবনা চিন্তা করা হতে থাকে এবং তার মধ্যে ইনভলভমেন্ট বাড়তে থাকে, সেইটা একটা এমন পর্যায়ে পৌঁছে যায় যখন তার সিজোফ্রেনিক সমস্ত সমস্যাগুলো দেখা দেয়। মানে এর যে এক্সাম্পলগুলো দিয়ে দেখানো যায় সেটা হচ্ছে, আমি কোনো একটা দেবতা, পার্টিকুলার একটা কোনো দেবতা নিয়ে বা এই সম্বন্ধে আমি ভাবছি, ভাবতে 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 ইনভলভমেন্ট বাড়তে বাড়তে একটা পর্যায়ে আমি এমন অবস্থা হতে পারে যখন আমি সেই দেবতাকে আমি মুখোমুখি দেখতে পাচ্ছি, আমি সামনাসামনি প্রত্যক্ষ করছি, অন্য কেউ দেখতে পাচ্ছে না কিন্তু আমি দেখতে পাচ্ছি, তার সাথে আমি কথা বলছি, এই যে সমস্ত ব্যাপারগুলো, এবং মানে যেন সে সাধারণ স্বাভাবিক মানুষের মতো আমার সঙ্গে কথা বলছে, এই যে ব্যাপারগুলো ঘটে, এইটা কিন্তু হচ্ছে সিজোফ্রেনিক পেশেন্টের একটা মানে ক্লাসিক্যাল এক্সাম্পল। এবং আগেকার দিনে যেহেতু মনোবিজ্ঞান অত উন্নত ছিল না, তখন এটার ব্যাখ্যা ছিল না বলে তারা তখন এটাকে সত্যি বলে ভাবতো। আজকের দিনে তার ব্যাখ্যা আছে, বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে, কিন্তু তখন ছিল না, যার ফলে তখন মানুষ বুঝতে পারতো না যে কি, এবং তারা ভাবতো যে এই লোকটা সরাসরি দেবতার সঙ্গে কথা বলে এবং এই যে ব্যাপার স্যাপারগুলো, তখন সে একটা অবতার হিসেবে পরিগণিত হয় বা তাকে অবতার বলে তুলে ধরা হয়। এখন এই যে ধর্মীয় অবতার, এর দুটো পরিপ্রেক্ষিত আছে। একটা হচ্ছে বুজরুকি দিয়ে অনেকে হয়, যারা মানে সোজা কথা বলতে গেলে যে একটা শব্দ আছে চিট করা, মানুষকে বুজরুকি ঠকিয়ে অবতার হয়। আরেকটা হচ্ছে এই ধরনের সিজোফ্রেনিক পেশেন্টরা এরকম ভাবে হয়, বা তাদের উপরে ভূতে ভর করে, বা মানে সেই ভূতের ব্যাপার ভাবতে ভাবতে সে ভূতে ভর করে,
বা সেই দেবতা ভর করছে, আমরা তখন তাকে ভাবছি সে একটা দেবতা, তার একটা অংশ তার মধ্যে ভর করছে। এটা হচ্ছে ক্লাসিক্যাল সিজোফ্রেনিক পেশেন্ট, হচ্ছে এরা এই ধরনের, এটা এদেরকে বলা হয় মানে সিজোফ্রেনিক পেশেন্ট, বা এটাই হচ্ছে সিজোফ্রেনিয়া। মানে মনের যে অনেকগুলো রোগ আছে তার মধ্যে এই একটা ব্যাপার নিয়ে আলোচনা করার একটাই উদ্দেশ্য, যে আমরা যাকে বলি যে সমস্ত অবতার বা ইত্যাদি আমরা যেগুলো ধ্যান ধারণা করে বসে আছি, তার পেছনে ব্যাখ্যা কিন্তু বিজ্ঞানসম্মত ব্যাখ্যা হচ্ছে এটাই। তা আজকের মতো এখানেই শেষ করলাম। অন্য কোনো বিষয় নিয়ে পরের এপিসোডে আবার দেখা হবে। নমস্কার।